প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো সবাই? তোমরা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে বর্তমান সরকার অনলাইন ক্লাস পদ্ধতি চালু করেছে, যার সুবাদে আমরা কালিয়াগঞ্জ আমার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন কার্যক্রমে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম আমি অশোক কুমার দাস, সহকারী শিক্ষক গণিত, কালিয়াকান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ। অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার পাঠদান কার্যক্রমে অংশ নেবে। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে অধ্যায় 7 অধ্যায়ের অনুশীলনী 7.1 সরল সমীকরণ। সরল সমীকরণ সম্পর্কে আমি তোমাদের আজকে পাঠদান করব। তাই প্রথমে আমাদের যেহেতু আমরা সরল সমীকরণ সম্পর্কে বা সমীকরণ সম্পর্কে পাঠদান করব, সেক্ষেত্রে আমাদের জানা দরকার সমীকরণ কি বা সরল সমীকরণ কি এ সম্পর্কে জানা দরকার। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমরা ষষ্ঠ শ্রেণীতে সমীকরণ সম্পর্কে তোমাদের হালকা ধারণা আছে, মোটামুটি ধারণা আছে। তারপরে আমি সেগুলা পুনরায় মনে করার জন্য আবার বলে নিচ্ছি বা এই সম্পর্কে কিছু আলোচনা করে তারপরে আমি অঙ্ক শুরু করব। তাহলে প্রথমে আমাদের জানা দরকার সমীকরণ কি। সমীকরণের সংজ্ঞা হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। আর আজকে আমাদের যে বিষয় পাঠদান করব সেটা হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণের সংজ্ঞা হচ্ছে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। সরল সমীকরণের সংজ্ঞা হচ্ছে, আমি আবার বলছি, তোমরা লিখে নিতে পারো, যে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে সরল সমীকরণটা কি আসলে। সরল সমীকরণটা মনে করো 2x + 1 = 5, এটা হচ্ছে সরল সমীকরণ। তাহলে এটা হচ্ছে সরল সমীকরণ। এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? প্রথমে আমরা বুঝবো যে এটা হলো সমীকরণ। কি জন্য আমি সমীকরণের সংজ্ঞা কি বললাম? যে সমান চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন বিশিষ্ট চলক মানে x হলো চলক, আর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে x, আর সমান চিহ্ন আছে। তাহলে প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। আবার এইটা সমীকরণের থেকে আমরা সরল সমীকরণ বলতে পারি, যে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হবে সরল সমীকরণ। যেমন এখানে ঘাত আমরা কিভাবে বুঝবো? যে চলকের পাওয়ার হিসেবে। যেমন এখানে চলকের কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে, বুঝছো? এখানে আমাদের চলকের পাওয়ার নাই, কিন্তু আসলে নাই কিছু পাওয়ার নাই, মানে আমরা যদি মনে করি যে 1 আছে, তাহলে সেটাকে আমরা বলবো একঘাত বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারবো? সরল সমীকরণ বলতে পারবো। সরল সমীকরণ বলতে পারবো, সরল সমীকরণ বলতে পারবো এবং সমীকরণ বলতে পারবো। ঠিক আছে? তারপরে এই সরল সমীকরণ বা সমীকরণের কিছু সমাধান করার জন্য বা কিছু অঙ্ক সমাধান করার জন্য আমাদের কিছু বিষয় জানা দরকার। সেই বিষয় সম্পর্কে আমি আগে আলোচনা করব। যেমন প্রথমে আমাদের জানা দরকার যে পক্ষান্তর বিধি কি। পক্ষান্তর বিধি কাকে বলে? পক্ষান্তর বিধি হলো, পক্ষান্তর মানে কি? এক পক্ষ থেকে আরেক পক্ষে বদলা, মানে স্থানান্তর করা, সেটা হচ্ছে পক্ষান্তর। অর্থাৎ
সমীকরণের এক পাশে বাম পাশের যে কোনো পদকে ডান পাশের যে কোনো পদকে সরাসরি চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে বলা হয় পক্ষান্তর। অর্থাৎ তোমরা লিখে নিতে পারো, আমি ধীরে ধীরে বলতেছি যে পক্ষান্তর কি, সমীকরণের বাম পক্ষের যে কোনো পদকে চিহ্ন পরিবর্তন করে ডান পাশে অথবা ডান পাশের যে কোনো পদকে চিহ্ন পরিবর্তন করে বাম পাশে স্থানান্তর করাকে বলা হবে পক্ষান্তর বা পক্ষান্তর বিধি। আর 2 নম্বরে আছে হলো বর্জন বিধি। বর্জন বিধিটা হবে যে কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্ন যুক্ত সদৃশ্য পদ সরাসরি বর্জন করাকে বলা হবে বর্জন বিধি। যোগের বা গুণনের বর্জন বিধি। অর্থাৎ একটা পক্ষে যদি আমাদের মনে করো প্লাস চিহ্ন বিশিষ্ট কোনো রাশি থাকে, প্লাস দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা যদি বিয়োগ করি, ওই একই রাশিকে বিয়োগ উভয় পক্ষ থেকে বিয়োগ করে যদি সেটা কাটাকাটি করি বা সরাইয়া দিই বা বর্জন করি, সেটাকে বলা হবে বিয়োগের বর্জন বিধি। আর যদি মাইনাস একটা উভয় পক্ষে যদি মাইনাস বিশিষ্ট কোনো রাশি থাকে, সেটাকে আমরা যদি উভয় পক্ষে ওই রাশিটা ওই সংখ্যা দ্বারা যদি যোগ করে বর্জন করে দেই, তাহলে সেটাকে বলা হবে বিয়োগের বর্জন বিধি। মানে বিয়োগ থাকলে পরে যোগ দিয়ে বর্জন করতে হবে, আর যোগ দিয়ে থাকলে বিয়োগ করে বর্জন করতে হবে। এটাকে বলা হবে যোগ বা বিয়োগের বর্জন বিধি। তারপরে বর্জন বিধি আরো আছে, যেমন গুণের বর্জন বিধি। কোন সমীকরণের উভয় পক্ষ থেকে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, তাহলে সেটা সরাসরি যদি বর্জন করা যায়, সেটাকে বলা হবে গুণের বর্জন বিধি। যেমন গুণের বর্জন বিধি আমি একটা উদাহরণ দিয়ে বুঝা দিচ্ছি। যেমন মনে করো একটা রাশি দেওয়া থাকলো x/2 সমান 5/2, তাহলে এটাকে আমরা ভাগ আকারে x, যেমন x এর নিচে ভাগ আকারে 2 আছে, 5 এর নিচে ভাগ আকারে 2 আছে, এটাকে আমরা যদি বর্জন করি, তাহলে এটাকে আমরা এভাবে করব x/2 গুণন 2 সমান 5/2 গুণন 2। তাহলে এখানে এই 2 আর এই 2 কাটা দিতে পারি, এই 2 আর এই 2 কাটা দিতে পারি, তাহলে therefore x = 5। এটাকে বলা হবে গুণের বর্জন বিধি। ঠিক আছে? আচ্ছা, তাহলে গুণের বর্জন বিধি। আর তারপরে আমাদের জানা আছে যে আর গুণন বিধি। আর গুণন বিধির সূত্রটা আমি একটু লিখে দেই। আর গুণন বিধির সূত্র হচ্ছে আর গুণন বিধি। আর গুণনটা কিভাবে করবে সেটা আর গুণ বিধি। যেমন আর গুণন বিধি হবে বাম পক্ষের লব সমান ডান পক্ষের হর। বাম পক্ষের লব সমান না তো গুণন, বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর। আর ডান পক্ষের বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর সমান বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর সমান ডান পক্ষের লব গুণন বাম পক্ষের হর। এটাকে বলা হবে আর গুণন বিধি। বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর সমান ডান পক্ষের লব গুণন বাম পক্ষের হর। এটাকে আমরা অর্থাৎ ক্রস গুণন যাকে বলে, এটাকে আমরা বলবো আর গুণন বিধি। যেমন আমি একটা উদাহরণের সাথে বোঝাচ্ছি। একটা হয়তো রাশি দেওয়া থাকলো, সমীকরণ দেওয়া থাকলো x/2 = 5/2, তাহলে এটাকে আমরা যদি আর গুণন বিধি করি, তাহলে কি হবে? আর গুণন করব। এই যে আমি এখানে লিখছি বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর, তাহলে এখানে বাম পক্ষের লব কি আছে x, ডান পক্ষের কি আছে হর আছে 2, তাহলে এটাকে আমরা লিখব x গুণন 2 সমান ডান পক্ষের লব মানে ডান পক্ষের লব অর্থাৎ 5 গুণন বাম পক্ষের হর, তার মানে 2, 5 গুণন 2। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে কি হবে? 2x সমান 5 গুণা 10। এটাকে বলা হবে আর গুণন বিধি। বাম পক্ষে অর্থাৎ আর গুণন বিধি হচ্ছে বাম পক্ষের লব। যেমন এখানে বাম পক্ষের লব আছে কি x, ডান পক্ষের হর আছে কি 2,
অর্থাৎ x গুণন 2 সমান সমান আমরা লিখতে পারি ডান পক্ষের লব গুণন বাম পক্ষের হর। তাই ডান পক্ষের লব আমাদের কি আছে, ডান পক্ষের লব আছে 5, বাম পক্ষের হর আছে 2, অর্থাৎ 5 গুণন 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 2x সমান 5 গুণন 10, অর্থাৎ এটাকে বলা হবে আর গুণন বিধি। এরপরে আমাদের আরেকটা জিনিস বাদ আছে কি, তাহলে মোটামুটি আমরা পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণ বিধি এগুলো সম্পর্কে জানলাম। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি সম্পর্কে জানবো। প্রতিসাম্য বিধিটা তোমরা এটা সম্পর্কে লেখা নিতে পারো, আগে শুনে নাও, যদি প্রয়োজন মনে করো আমি লিখে দেব, লাগবে না। প্রতিসাম্য বিধিটা কি? প্রতিসাম্য বিধি হচ্ছে বাম পক্ষের পদগুলোকে, বাম পক্ষের সবগুলো পদ, অর্থাৎ বাম পক্ষের পদগুলোকে ডান পক্ষের এবং ডান পক্ষের পদগুলোকে সবগুলো পদকে বাম পক্ষের চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা বলা হবে প্রতিসাম্য বিধি। অর্থাৎ যেমন মনে করো একটা সমীকরণ দেওয়া থাকলো 2x + 1 = 3x + 5, তাহলে এটা একটা কি সমীকরণ, সরল সমীকরণ। তাহলে এটাকে প্রতিসাম্য বিধি যদি করি আমরা, প্রতিসাম্য বিধি মানে কি আমরা কখন করব, যখন দেখা যায় যে ডান পাশে যদি বড় রাশি থাকে আর বাম পাশে যদি ছোট কোনো রাশি থাকে, সেক্ষেত্রে আমাদের সুবিধা মতো মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য প্রতিসাম্য বিধি করব। তাহলে প্রতিসাম্য বিধির সংজ্ঞা কি, যে ডান পক্ষের সবগুলো পদকে বাম পক্ষে এবং বাম পক্ষের সবগুলো পদকে ডান পাশের চিহ্ন পরিবর্তন না করে, চিহ্ন পরিবর্তন করলে হবে পক্ষান্তর বিধি, আর চিহ্ন পরিবর্তন না করে যদি পক্ষান্তর করি সেটাকে বলা হবে, চিহ্ন পরিবর্তন না করে যদি স্থানান্তর করি সেটাকে বলা হবে প্রতিসাম্য বিধি। যেমন এটাকে যদি আমরা প্রতিসাম্য বিধি করি তাহলে কি হবে, 3x + 5 = 2x + 1। যেমন এক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হলো না, শুধুমাত্র ডান পাশের পদগুলোকে আমরা বাম পাশে লিখলাম, ডান পাশের পদগুলোকে আমরা বাম পাশের পদগুলোকে আমরা ডান পাশে লিখলাম, অর্থাৎ কোনো চিহ্ন পরিবর্তন করলাম না। এজন্য এটাকে বলা হবে প্রতিসাম্য বিধি। এই প্রতিসাম্য বিধি সম্পর্কে আমাদের জানা হলো। এখন আমরা মোটামুটি সরল সমীকরণ বা সমীকরণের সমাধান করতে কি কি জানা দরকার সেটা আমরা মোটামুটি শিখলাম। এই সম্পর্কিত আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, আমরা এখন অঙ্ক শুরু করি। প্রথমে তোমাদের বই বের করো, পাঠ্য বইয়ের 7.1 প্রথমে আমি অবশ্য লিখে নিয়েছিলাম, আবারও অনুশীলনী 7.1 তোমাদের পাঠ্য বইয়ের 7.1 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্ক, 4x + 1 = 2x + 7, 4x + 1 = 2x + 7। এটাকে আমরা সমাধান করব। সমাধান মানে কি, চলকের মান বের করা, অর্থাৎ অজ্ঞাত রাশির মান বের করা। যেমন আমরা এটাকে যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে আমরা 1 নম্বর নিয়ম ব্যবহার করি, পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধিতে আমরা শিখছিলাম কি, যে চিহ্ন পরিবর্তন করে বাম পক্ষের যে কোনো পদকে ডান পাশে, ডান পাশের যে কোনো পদকে বাম পাশে স্থানান্তর করলে পরে সেটাকে বলা হবে পক্ষান্তর। তাহলে আর পক্ষান্তর করার সময় সাধারণত আমরা চলকের আগে নিয়ে আসবো। যেমন এখানে চলক, বাম পাশের চলকের রাশি 4x আছে, ডান পাশের চলকের রাশিটা আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এলাম, তাহলে -4x হলো। আর ডান পাশের ধ্রুবক রাশিগুলো ডান পাশে লিখবো, যেমন ডান পাশের ধ্রুবক রাশি আছে 7 আর +1 বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে যাব, তো +1 আছে, পক্ষান্তর করলে কি হলো -1। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি পক্ষান্তর করি, লিখে দিতে পারি মানে লিখে দেওয়া উচিত, লিখে দিব পক্ষান্তর করি। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি পক্ষান্তর করি এই অবস্থা হলো। এখন আমাদের যোগ বিয়োগ করব। যেমন এটা আসলে 4x এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর এখানে আছে মাইনাস। 4x এর থেকে 2x বাদ দেব, 2x বাদ দিলে কি হবে 2x, আর দুটোর ভিতরে বড় হলো 4x, 4x এর চিহ্ন প্লাস এর জন্য প্লাস দিলাম, সমান সমান 7 এর মধ্যে থেকে 1 বাদ যাবে, কারণ 7
-7 আছে প্লাসের রাশি, এটা আছে মাইনাসের রাশি। তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাই না? তাহলে মাইনাস মানে 7 এর ভিতর থেকে একবার দিলে 6 বা x সমান কত হবে, এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো পক্ষান্তর করে করা যায় গুণের গুণ এক, যেমন এখানে আমরা যদি পক্ষান্তর করি তাহলে পক্ষান্তরের সময় সবসময় যে তোমার চিহ্ন পরিবর্তন করে হয় তা না, অনেক সময় গুণের বর্জন বিধি অনুযায়ী এখন আমরা করতে পারি। যেমন এখানে আমাদের 2x আছে, x এর চলকের সাথে কি আছে 2x, তাহলে 2x কে যদি আমরা গুণের বর্জন বিধি অনুসরণ করি তাহলে 2x টা যদি 2x কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে x হবে, আর 6 কে 2 দিয়ে ভাগ দিলে 6/2, অর্থাৎ পুরা সোজা কথা এই পাশের চলকের সাথে চলকের সাথে যে রাশিটা দেওয়া থাকে সেটা গুণন আকারে থাকলে ওই পাশে গেলে পরে কি হয় ভাগ হয়, ঠিক আছে? তাহলে এই পাশে গুণন আকারে আছে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে therefore x কি হবে 6 দিয়ে আমরা 6 কে আমরা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 3 গুণ 6, তাহলে x এর মান দাঁড়ায় কত 3, অর্থাৎ চলকের মান বা অজ্ঞাত রাশির মান পেলাম হলো 3। অতএব আমরা যেহেতু সমাধানের অঙ্ক করব, এখানে আমরা এগুলো করতেছি হলো সমাধান করব, ঠিক আছে? তাহলে সমাধানের বেলা আমাদের ইংলিশে যদি লিখি তাহলে ইংরেজিতে আমরা যদি লিখতে পারি সলভ, SOLVD সলভ, আর বাংলা যদি লেখো তাহলে লিখবেন ইংরেজি সমাধান x সমান 3, x সমান 3, ঠিক আছে? তোমরা তুলে নাও। আচ্ছা আমি মুছে দিলাম। এখন আমরা এই সমীকরণের কিন্তু সমাধান করা যায়, মানে সূত্র পরীক্ষা করা যায়। সমাধান তো আমরা করলাম, এই অঙ্কটা হলো কিনা সেটা আমরা একটু যাচাই করার জন্য এটাকে সূত্র পরীক্ষা করে নিতে পারি। সূত্র পরীক্ষাটা কিভাবে করতে হবে, যেমন x এর মান আমরা কি পেলাম 3 পেলাম, তাই না? তাহলে এটাকে আমরা আমাদের রাশিটা কি ছিল, রাশিটা ছিল 4x + 1 = 2x + 7, 4x + 1 = 2x + 7, এটা ছিল আমাদের সমীকরণ। তাহলে এটাকে আমরা যদি সূত্র পরীক্ষা করি তাহলে এভাবে করব, এত বড় ভিডিও না ভিডিও, হ্যাঁ বড় বড় ভিডিও দুটো না, আমি 3 দিনের কাজ করেছি। সূত্র পরীক্ষা যদি করি তাহলে 4x প্লাস বাম পক্ষ, যেমন সমীকরণের বাম পক্ষ কি আছে 4x + 1 = 4x + 1 = 4x + 1, তাহলে x এর মান কি বেরিয়েছিল 3 + 1 সমান 3 4 12 আর 1 কত 13, তাহলে আমাদের সমীকরণের বাম পক্ষ দাঁড়ালো 13। এখন ডান পক্ষ করে দেখি আমরা, ডান পক্ষ আমাদের আছে কত 2x + 7, তাহলে এখানে আমাদের x এর মান বের হয়েছিল কত 3 + 7, তাহলে এখানে 3 আর 2 গুণ দিলে 3 গুণ 6 + 7, তাহলে 6 আর 7 যোগ দিলে 13। তাহলে কি আমাদের সমাধান ঠিক আছে? যদি ভুল হতো তাহলে মিলত না দুই পক্ষ, যেহেতু মিলে গেছে অতএব আমাদের সমীকরণটির সমাধান ঠিক আছে, শুদ্ধ আছে, ঠিক আছে? সূত্র পরীক্ষা যদি চাই তাহলে তোমরা এইভাবে করে দিবে, বা না চাইলে আপনি অন্য জায়গায় রাত জায়গায় করে দেখতে পারো তো অঙ্কটা হয়েছে কিনা, সূত্র পরীক্ষা করে দেখতে পারো। আচ্ছা এখন আমি পক্ষান্তর বিধি বা বর্জন বিধি সম্পর্কিত একটা অঙ্ক করে দেখালাম। এখন আমরা আরেকটা এখন 3 ঘন্টা ধরে ভিডিও করব। বর্তমান রোজ আজকে মত ক্লাস হয়ে বলতে হবে 1 মিনিট। আচ্ছা দাঁড়ান, এত লং ভিডিও করব। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি এই সম্পর্কিত একটা বাড়ি গাছ দেবো, আর আগামী ক্লাসে আমরা আর্গুণন বিধি সম্পর্কিত, আর্গুণন বিধি বা প্রতিসম বিধি সম্পর্কিত বা এর পরের যে অঙ্কগুলো আছে ওইগুলো আগামী ক্লাসে শিখবো। আজ আমি তোমাদের এই সম্পর্কিত যে অঙ্কটা করাইলাম আর কি, এই সম্পর্কিত একটা অঙ্ক দেব, তোমরা বাড়ির কাজ হিসেবে করে নিয়ে যাবে।
যেমন পাঠ্যবের তোমরা করে নিয়ে যাবে বাড়ির কাজ, তোমাদের মূল বইয়ের 3, 4, 5 3, 4, 5 এই অঙ্কগুলো করে নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।